এক সময় আমরা শুনতাম যে তাপমাত্রা শুধু মরু অঞ্চলেই হয়, মরুভূমিতে হয়। এখন তার সম্পূর্ণরূপে ব্যতিক্রম। আমরা বাংলাদেশে থাকিও দেখতে পাচ্ছি যে তাপমাত্রা, অত্যাধিক তাপমাত্রা, তাপের কারণে রাস্তাঘাটের, বিশেষ করে যে সমস্ত রাস্তা পিচ ঢালা, তার পিচগুলো সব গলে গিয়েছে। ওই রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া কষ্ট, ওই এমনকি রাস্তায় হেঁটে যাওয়াও কষ্ট। পায়ের জুতার সাথে ওই রাস্তার পিচ ঢালাই এগুলা উঠে আসে। চিন্তা করছেন কত গরম। আজকের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের উপরে, কল্পনা করতে পারেন? এই তাপমাত্রায় আমাদের জন্য করণীয় কি, এটা নিয়ে আমি আলোচনা করব। এই অত্যাধিক তাপমাত্রায় আমাদের হিটস্ট্রোকের মতন অনেক সমস্যা হয়ে যায়। এই তাপমাত্রায় ডিহাইড্রেশন হয়, আরও কত কিছু সমস্যা হয়। আমরা বয়স্করা হয়তোবা এই তাপমাত্রাটা একটু কষ্ট হলেও অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু নাবালক নাবালিকারা কিন্তু এটা মোটেও সহ্য করতে পারে না। তাদের জন্য করণীয় কি, এই ব্যাপারে একটু আমি তথ্য দিব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব এই অত্যাধিক তাপের পরিপ্রেক্ষিতে আমাদের শরীরে কি কি পরিবর্তন ঘটে এবং কি কি সমস্যা হয় এবং আমাদের করণীয় কি। এই অত্যাধিক তাপের পরিপ্রেক্ষিতে আমাদের শরীরের বড় ধরনের একটা সেন্স দেখা যায়। বিশেষ করে আমাদের শরীরের টেম্পারেচারটাও কিন্তু বাড়তে পারে। আর আমাদের শরীরের টেম্পারেচারটা যদি 104, 105 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়, 5 ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠে যায়, তাহলে কিন্তু আমাদের হিট স্ট্রোক হতে পারে। অনেকের ধারণা হিট স্ট্রোকটা আবার কি। হিট স্ট্রোকটা এটা একটা আপনার ব্রেন তখন আর কাজ করবে না, ব্রেনটা নিয়ন্ত্রণে আপনি রাখতে পারবেন না। হ্যাঁ, স্ট্রোক সাধারণত ব্রেনে হয়, আর ব্রেনটা এই মাথার খুলির ভিতরে মাখনের মতন ভাসে। কিন্তু যখন টেম্পারেচার বেশি থাকে তখন এই ব্রেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এইটাকে হিট স্ট্রোক, আমরা চিকিৎসা বিজ্ঞানে হিট স্ট্রোক বলি। তো আর এই হিট স্ট্রোক হলে মানুষ অজ্ঞান হয়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, শরীরের টেম্পারেচার বেশি হয়ে যায়। তখন যত দ্রুত সম্ভব নিকটস্থ হসপিটালে নিয়ে চিকিৎসা করাটাই অতি উত্তম। হিট স্ট্রোকের চিকিৎসাটা এটা ওই বাসায়, বাড়িতে বা কোনো ফার্মেসি টার্মেসিতে এগুলো কিন্তু হচ্ছে না। যত দ্রুত সম্ভব নিকটবর্তী কোনো হসপিটালে নিয়ে যাবেন। আর এই টেম্পারেচার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমাদের আর একটা সমস্যা দেখা যায়, সেটা হলো আমাদের শরীরের পানি কমে যাওয়া, ঘামের সাথে শরীরের পানি কমে যাওয়া, যেটাকে আমরা হেভি সুইটিং বলে থাকি। হেভি সুইটিংয়ের পরিপ্রেক্ষিতে শরীর ডিহাইড্রেশন হয়। আর এই ডিহাইড্রেশন হলেও আপনি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে, আপনি বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যাতে না হয়, তাই আপনাদেরকে উপদেশ দেব, বেশি বেশি করে পানি খাবেন। বিশেষ করে একজন পূর্ণবয়স্ক পুরুষ 3 লিটার থেকে 4 লিটার, 4.5 লিটার পর্যন্ত পানি পান করবেন। একজন মহিলা 3 লিটার থেকে 4 লিটার পর্যন্ত পানি পান করবেন। তবে হ্যাঁ, এখানে পানি পানেরও আবার কিছু বাধা নিষেধ আছে। যদি কেউ সিকেডির রুগী থাকেন, তাহলে অবশ্যই ওই নেফ্রোলজিস্টের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আপনি কিন্তু পানিটা পান করতে পারবেন। তখন আমরা রুগীদেরকে এটা বলি, মানে আউটগোয়িং টু ইনকামিং।
অর্থাৎ আপনি যতটুকু পেশাব করবেন ততটুকু আপনি পানি খেতে পারবেন। কিন্তু আপনার সুইটিংয়ের পরিপ্রেক্ষিতে, ঘামের পরিপ্রেক্ষিতে যেটা যায়, এটা তো পেশাবের সাথে আর বোঝা যাবে না। সেক্ষেত্রে একজন নেফ্রোলজিস্ট সিকিডের রুগীদেরকে পানি নির্ধারণ করে দেবে যে সে কতটুকু পানি খেতে পারবে। আর এই গরমে আপনি একাধিকবার গোসল করতে পারবেন। শিশুদেরকে গামছা, তোয়ালে এগুলো ভিজিয়ে এই গলার নিচ থেকে শরীর পর্যন্ত বাড়ে বাড়ে মুছাইয়ে দিবেন। ঠান্ডা জায়গাতে রাখবেন, হাতের পাখা দিয়ে বাতাস করবেন, জানালাগুলো খুলে রাখবেন, বাচ্চাদেরকে তরল খাবার টাবার খেতে দেবেন। এটা হতে পারে ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওআরএস, ডাবের পানি বা অন্য তরল খাবার বেশি বেশি করে খেতে দিবেন। এতে বাচ্চারা এবং বয়স্করাও খাবেন, এতে আপনাদের আর ডিহাইড্রেশন হবে না। থ্যাংক ইউ অল।